সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএমসি আয়োজিত শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি ভাবনাতে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন দুজন বিশেষ অতিথি। দর্শক, আপনার সন্তানের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন সঠিক পুষ্টি, যা সন্তানের মেধা এবং বিকাশ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সঠিক পুষ্টি পেতে আমাদের কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া জরুরি এবং অপুষ্টি হলেই বা আপনার সন্তানের কী ধরনের জটিলতা হতে পারে, আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার এস.এম. মুস্তাফিজুর রহমান, যিনি সাবেক পরিচালক IPHN এবং লাইন ডিরেক্টর জাতীয় পুষ্টি সেবা, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন তসলিম উদ্দিন খান, যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং CEO SMC। স্যার, দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, গ্রোথ মনিটরিং এবং প্রমোশন বলতে আমরা কি বুঝি, এবং বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট তাতে শিশুর পুষ্টির অবস্থা উন্নয়নে গ্রোথ মনিটরিং এবং প্রমোশনের গুরুত্ব কিংবা প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে গ্রোথ মনিটরিং বলতে আমরা কি বুঝি এটাকে আমরা একটু আলোচনা করে নিই। গ্রোথ মানে বৃদ্ধি, মনিটরিং মানে পর্যবেক্ষণ করা, কি মানে তার মানে একটা বাচ্চা জন্ম থেকে যে বেড়ে উঠছে, এই বেড়ে ওঠার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আসলে আমরা মেজার করতে চাই যে কিভাবে বাড়ছে। তো একটু কী করতে হয়, এটা জন্মজনিত হয়ে একটা যে জন্মের সময় কত কেজি ওজন থাকলো, তারপরে এটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে প্রতি মাসে হইতে পারে, 3 মাস পরে পরে হইতে পারে বাচ্চার ওজন নেওয়া। তো ওজনটা নিয়ে তো এমনি খাতা কলমে মানে খাতাতে রেজিস্টার্ড বুকে লিখে রাখবে। আর একটা GMP কার্ড বলে গ্রোথ মনিটরিং এবং প্রমোশন কার্ড আছে। তো যে মাসে নিলে সেই মাসে ওই যতটুকু লিখে রাখলো, এভাবে যদি জন্ম ওজন পরের 1 মাস 2 মাস 3 মাস অথবা 3 মাস 6 মাস 9 মাস 12 মাস এভাবে যদি লিখে রাখে, তাহলে একটা নির্দিষ্ট সময়ে পরে 3 মাস 6 মাস পরে যায় দেখা যাবে যে বাচ্চাটা যে গতিতে যে সময়ের মধ্যে বাড়ার কথা, সেই গতিতে সেই সময়ের মধ্যে যদি বাড়ে, তাহলে মাকে আশ্বস্ত করবে যে আপনার বাচ্চা আমাদের প্রত্যাশিত যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী বাড়তেছে। এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো যে না, আসলে ওখানে গ্রোথ মনিটরিং কার্ডের 3টে রং আছে। একটা রং হলো যে স্বাভাবিক রং, সাদা রং, সবুজ রং, আর একটা রং হলো যে হলুদ রং, আর একটা রং হলো লাল রং। তো এটা ট্রাফিক সিগন্যালের মতো। লাল মানে খারাপ, হলুদ মানে ভালো মন্দের মাঝামাঝি একটা অবস্থান, আর সবুজ মানে হলো যে ভালো। তো এখন বাচ্চা যদি পর্যায়ক্রমে এই প্রতি ওজনে দেখা যায় যে যতটুকু ওজন দরকার তার চেয়ে ওজন কম, সেটা হয়তো হলুদে যেতে পারে অথবা বেশি কম হলে লালে যেতে পারে। তো ওই অনুযায়ী মার সাথে কথা বলতে গ্রোথ মনিটরিং করে এই যে GMP, P মানে আসলে প্রমোশন, মাকে বোঝানো যে আপনার বাচ্চার অবস্থাটা এই বাচ্চার অবস্থা যদি সন্তোষজনক আপনার ওই যে ইয়েতে গ্রিনে থাকে, তাহলে বাচ্চাকে মাকে বলবে যে আপনি কী খাওয়াচ্ছেন, নিজে কী খাচ্ছেন, বাচ্চাকে কী খাওয়াচ্ছেন। যদি দেখে যে মোটামুটি 6 মাস মায়ের দুধটা ঠিক মতো খাইছে, অন্য কিছু খায় নাই, তাহলে মাকে ওইভাবেই দেওয়া হবে যে আপনার বাচ্চা কিন্তু ভালো আছে, আপনি যা খাওয়াচ্ছেন এটাই খাওয়ান। আচ্ছা, হ্যাঁ, এখন 7 মাস হয়ে গেছে, মায়ের দুধও চলবে, পাশাপাশি অন্য খাবার চলবে। বাংলাদেশের অন্য খাবার যখন শুরু হয়ে যায়, 6 মাস পর্যন্ত কিছু লাগে না, অন্য খাবার যখন শুরু হয়ে যায় তখন বাড়তি খাবারের মধ্যে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের প্রবলেম থাকে, তখন কিছুটা ওই মাল্টিভিটামিন সিরাপও দেয়, মনিমিক্সও দেয়। মনিমিক্সও দেয়। এই যে জিনিসগুলি দেওয়া, খাবার টাবার বাড়তি যে খাবারটা দিলে এটা সুষম খাবার কেমনে বানাবে এই বিষয়ে কথা বলা, এই টোটাল প্রসেসটাকে আসলে আমরা বলি গ্রোথ মনিটর করো এবং সেই অনুযায়ী মার সাথে কথা বলো। এটা খুব গুরুত্বপূর্ণ। মানে এটা যদি গুরুত্বপূর্ণ এই জন্য বলতেছি, অধিকাংশ মা আসলে পুষ্টি সম্পর্কে অত ধারণা জানে না, বাচ্চাটাকে কীভাবে মানে দুধ খাওয়াবে সেটা জানে না, 6 মাস পরে দুধের পাশাপাশি বাড়তি খাওয়াবে এটা জানে না, এবং বাচ্চার আসল পুষ্টির যে মানে অবস্থানটা এটা জানে না। মার এটা জানার দরকার, পরিবারের এটা জানার দরকার, এবং সেই অনুযায়ী যদি পরবর্তী খাবারগুলি সিদ্ধান্ত নেয়, তাহলে দেখা যাবে যে বাচ্চার শারীরিক মানে বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশটা সুন্দর হয়। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা সরকারের বিভিন্ন লেভেলে, সেটা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা থেকে ডিস্ট্রিক্ট পর্যন্ত, তারপরে টারশিয়ারি হসপিটালে যে মানে পেডিয়াট্রিক্স আউটডোর বা অন্য জায়গায় যেগুলি সংশ্লিষ্ট জায়গা আছে, এই জায়গাগুলিতে এই কাজটা চলছে সরকারিভাবে, বেসরকারিভাবে অনেক ইয়াতে চলতেছে। ইভেন ফিলান্থ্রপিক অর্গানাইজেশন লাইক SMC, তাদের তত্ত্বাবধানে অনেক কিছু চলতেছে।
এবং এটা বাংলাদেশে আমি মনে করি সামনে 5 বছর আরও ব্যাপক হারে আসবে। নেক্সট সেক্টর প্রোগ্রামে এটাকে আরও মানে সরকার জোর দিয়ে প্রোগ্রাম বানাচ্ছে। ধন্যবাদ স্যার, খুবই চমৎকারভাবে বলেছেন যে গ্রোথ মনিটরিং এবং প্রমোশনের সাথে শিশুর পুষ্টির সম্পৃক্ততা কতটুকু, এবং গবেষণাও কিন্তু স্যার তাই বলছে যে গ্রোথ মনিটরিং এবং প্রমোশনের সাথে শিশুর একটি নিবিড় সম্পৃক্ততা রয়েছে। তো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে এই অবস্থাটিকে আপনি আসলে কিভাবে বিবেচনা করছেন? আমি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন মুস্তাফিজ ভাই যে গ্রোথ মনিটরিং এবং তার প্রয়োজনীয়তা, তার সাথে সাথে কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে আমরা একটু যদি কোরিলেট করি বিষয়টির সাথে তাহলে আরও ক্লিয়ার হবে আমাদের কাছে মনে হয়। সেটা হলো বাংলাদেশে 100টি শিশুর মধ্যে 24টা শিশু অর্থাৎ প্রায় 1/4 এরা কিন্তু স্টান্টেড, অর্থাৎ তারা খর্বকৃতির হয়। তাদের যতটুকু লম্বা হওয়ার কথা 5 বছরের মধ্যে ততটুকু হচ্ছে না। এইটা কিন্তু একটা বড়সড় ইন্ডিকেটর। আরেকটা বড় ইন্ডিকেটর শিশুর এই নিউট্রিশন পরিমাপের জন্য, সেটা হলো শিশুর যতটুকু ওয়েট হওয়ার কথা, যতটুকু ওজন ওই সময়ের মধ্যে হওয়ার কথা 5 বছরের বিভিন্ন মাসে এটা ভাগ করা আছে। ওই যেটা মুস্তাফিজ ভাই একটু বললেন যে ওই চার্ট করা আছে, চার্ট অনুযায়ী হচ্ছে না। যদি না হয় তাহলেই আমাদের বুঝতে হবে যে ওই ওয়েট হলো না, যে সেখানে শিশু নিউট্রিশনের অভাব রয়েছে, শিশু ম্যালনারিশ। আর যদি শিশু ম্যালনারিশ হয় সেটার আবার কিন্তু স্তর বিন্যাস আছে। সিভিয়ার ম্যালনারিশ, নর্মাল ম্যালনারিশ, হ্যাঁ, নর্মাল তার হেলথ। যদি সিভিয়ার হয় তাহলে কিন্তু এক রকমের ট্রিটমেন্ট, সেটাকে অত্যন্ত একটা জটিল পরিক্রমার মধ্যে যেতে হয় তার অবস্থা উন্নয়নের জন্য। তো এটা আইডেন্টিফাই করার জন্য ওই গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রমোশনই ইম্পর্ট্যান্ট একটা দিক, এবং এইটা দিয়ে আমরা ওইভাবে আইডেন্টিফাই করি। এছাড়াও আরও আছে। দেখেন বাংলাদেশে প্রায় 100টি শিশু জন্মগ্রহণ করলে তার মধ্যে প্রায় 16টি শিশু আন্ডারওয়েট হয়। এটা আবার অ্যাডোলেসেন্ট মেয়েরা যদি প্রেগনেন্ট হয় তার মধ্যে বেশি হয়, নর্মাল একটু কম হয়, কিন্তু হয় অন অ্যান অ্যাভারেজে। ধরেন অ্যাডোলেসেন্টের মধ্যে আরও বেশি হবে। তো এই যে হয়, আন্ডারওয়েট হয়, এটাও কিন্তু নিউট্রিশনের একটা ম্যালনারিশ বেবি জন্মগ্রহণ করলো। এই যে ম্যালনারিশ বেবি জন্মগ্রহণ করলো সারা জীবন তার এই পরিক্রমা থেকে যাবে, এইটার কনসিকোয়েন্স বয়ে বেড়ায়। সে দেখা যায় যে যখন অ্যাডাল্ট হয় তখন তার মধ্যে হাইপারটেনশনের সম্ভাবনা বেশি থাকে, তার মধ্যে ডায়াবেটিক্সের সম্ভাবনা বেশি থাকে যখন সে এই শিশুটি অ্যাডাল্ট হয়ে যায়। তো এই সার্বিকভাবে দেখেন প্রত্যেকটা, আপনি আর্থ সামাজিক কথা বলেছেন, যদি একটা শিশু পুরোপুরিভাবে সে নিউট্রিশন না পায়, সে ম্যালনারিশ হয়, তার কাছ থেকে যে প্রোডাক্টিভিটি আসবে, সে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে কন্ট্রিবিউট করতে পারবে, একটা সুস্থ শিশু, বেশি অধিক বুদ্ধিমান একটা শিশু তার থেকে অনেক বেশি পারবে। আমরা তো চাই একটা নেশন, যে নেশনটা প্রতিটা শিশু বেড়ে উঠুক তার পুষ্টি স্বাস্থ্য নিয়ে, সে অপুষ্টির শিকার না হোক। তো সেইটা আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ইকোনমিক ডেভেলপমেন্ট, ইভেন সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। তার মানে এই সন্তানটি যদি সঠিক পুষ্টি না পায় তাহলে তো ইমিউনো কম্প্রোমাইজড হয়ে গেল, এবং ইমিউনো কম্প্রোমাইজড একটি শিশু আসলে ভবিষ্যতে কতটুকু ডেলিভারি দিতে পারবে তার অ্যাক্টিভিটিসকে। এই কারণে ছোট একটি শিশু 5 বছর বা 10 বছর পর্যন্ত তার প্রপার পুষ্টিগুণ পাওয়াটা অত্যন্ত জরুরি। একটু যাই স্যার আপনার কাছে, অনুপুষ্টি কিংবা মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে আমরা কি বুঝি, এবং এই যে শিশুর অপুষ্টি নিয়ে আমরা কথা বলছি, এই অপুষ্টি ঘাটতি পূরণে অনুপুষ্টি কিংবা মাইক্রোনিউট্রিয়েন্টের গুরুত্ব কতটুকু? ধন্যবাদ আপনাকে। আপনি মাইক্রোনিউট্রিয়েন্টে বাংলা বলছেন অনুপুষ্টি, তো অনু মানে খুব ছোটো, এটা খালি চোখে খুব একটা দেখা যায় না। মানে আমি যেমন ভাত খাই, মাছ খাই, মানে চর্বি জাতীয় খাবার খাই, প্লেট ভর্তি করে দেখা যায়। আর মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুপুষ্টি দেখা যায় না, আসলে খুব কম। সারা জীবনে যদি আয়োডিন চিন্তা করি, আসলে 4 চামচের 1 চামচ আয়োডিন লাগবে। কিন্তু আমি 4 চামচে 1 চামচ আয়োডিন তো একদিন খাইলে সারা জীবন চলবে না, কারণ যতটুকু দরকার বাকিটুকু প্রস্রাব সরাই দেবে, প্রস্রাব দিয়ে বের হয়ে যাবে। একটা শিশুর বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে অথবা যে কোনো মানুষের জন্য অনুপুষ্টির গুরুত্বটা কোথায়, এটা কিন্তু কোনো ধরনের কিলো ক্যালোরি দেয় না। আমি কার্বোহাইড্রেট খাই, প্রোটিন খাই, ফ্যাট খাই, তাদের ডাইজেশন অ্যাবজর্পশনের পরে যে মেটাবলিজমের পার্টটা, এই যে মেটাবলিজমের পার্টটা, শরীরের রাগার পার্টটা, এই যে বন্ডিংটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট কাজ করে এখানে ঘটকের মতো।
কাজে এটা গুরুত্ব অনেক বেশি। নিশ্চয়ই। বাংলাদেশে মোটামুটি খাবার যেটা আছে সেই খাবারটার মধ্যে একটু সমস্যা আছে। আচ্ছা। কারণ আমরা আসলে তৃপ্তির মানদণ্ডে খাই, আমরা পুষ্টি সুষম পুষ্টি কিছু চিন্তা করে খাই না। আমরা যেটা খাইতে ভালো লাগে সেটা খাই। আমরা দেখেন যদি সবজিও বলি এত বেশি সিদ্ধ করি যে ওর ভিতরে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যা ছিল তা মোটামুটি হিটে নষ্ট হওয়ার মতো অনেক ঘটনা ঘটাই। তারপরে মাছ আছে, মাংস আছে, ভুনা মাছ, মাংস ছাড়া খাই না। মাছও একই, ভাতের ইয়াটা কী করে আসল মাঠটা গেলে ফেলে দিই, ফাইবারটা খাই আমরা। হ্যাঁ, মারের মধ্যে তো সব চলে গেল। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি আসলে মাইক্রোনিউট্রিয়েন্ট নষ্ট করি আমরা। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট নষ্ট না করার জন্য তো আমরা কী করতে পারি? আমরা একটু মিক্সড ভেজিটেবল খাইতে পারি, একটু কম সিদ্ধ খাইতে পারি, একটু সালাদ খাইতে পারি, এবং ডায়েটারি ডাইভার্সিফিকেশন, সব খাবারগুলি কম্বিনেশন করতে পারি। বাড়তির জন্য কি করতে পারি? বাড়তি আমরা ফর্টিফাইড যা খাবার আছে, এই ফর্টিফিকেশন যে এডিবল অয়েল আছে, রাইস আছে, হুইট আছে, সবই আছে। এই জায়গাগুলি আমাদের খাবারের মধ্যে একটু ইনক্লুড করতে পারি। কিন্তু আমার দেখা গেল যে আমাদের খাদ্যের অভ্যাসটা এরকম, মোটামুটি 3 প্লেট ভাত খাইলাম, সাথে আরও আধা প্লেটের মতো আলু ভর্তা দিয়ে মোটামুটি আয়েশ করে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। হ্যাঁ, ফুল মানে মিলটি কার্বোহাইড্রেটে হয়তো 70-80%। একদম। হ্যাঁ, তো এটা যদি বাচ্চার ক্ষেত্রে হয়, বাচ্চার আসলে সঠিক ওই যে ইমিউনিটিও তৈরি হয় না, বৃদ্ধিও ঠিক মতো হয় না। হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ছেলেটা তো ভালোই বাড়ছে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ যায় দেখেন, জিঙ্ক দেখেন, আয়রন দেখেন, ইমিউনিটি দেখেন, সবগুলিতে দেখবেন যে কম্প্রোমাইজড হয়ে আছে। এই যে কম্প্রোমাইজড হয়ে আছে, কাজে আমার টোটাল জাতিকে একটু মানে সচেতন করতে হবে যে মানে আমার অনুপুষ্টির এই জায়গায় দেখেন, কিছুদিন আগে পর্যন্ত আমাদের গলগণ্ড ছিল, আয়োডিনযুক্ত লবণ দিয়ে আল্লাহর রহমতে আমরা এটা পার পেয়ে গেছি। আমাদের ভিটামিন এর অভাবে মানে রাতকানা রোগ হয়তো বছরে 30,000 শিশু এটা থেকেও পার পাইছে। এখন জিঙ্কের অভাবে ডায়রিয়া লম্বা হয়ে যায়, তো ডায়রিয়া চিকিৎসার মধ্যে জিঙ্ক ঢুকে গেছে 10 দিন ব্যাপী। হ্যাঁ, ভাইটামিন ডির অভাবটা কোভিডকালীন সময়ে অনেক ব্যাপক হারে আসছে। এই যে জায়গাগুলি আসছে, এই জায়গাগুলিতে আসলে আমাদের, আমি সবসময় বলবো খাবার থেকে আগে নেক, খাবার সংমিশ্রণে নেক, ফর্টিফিকেশন নেক, ডায়েটারি ডাইভার্সিফিকেশন নেক, তারপরে শর্ট পড়লে সাপ্লিমেন্টেশন হিসেবে যাবে ইন অ্যাডিশন উইথ রেগুলার ফুড। যেহেতু বাচ্চাদের দুটো জিনিস আছে, একটা শরীর রক্ষা করা আর একটা হলো গ্রোথের ব্যাপার আছে। কাজে বাচ্চাদের ক্ষেত্রে যত্নটা একটু বেশি নিতে হবে। আদার এন্ডে চলে যাই, সেটা হলো যে 60 বছরের পরে মানুষগুলো আবার ক্ষয় শুরু হয়ে যায়। আচ্ছা। তো ক্ষয় পূরণের জন্য আবার ম্যাক্রোনিউট্রিয়েন্ট অনেকগুলি লাগবে। তার মানে এই না যে 20 থেকে 60 বছরের মানুষের ম্যাক্রোনিউট্রিয়েন্ট লাগবে না, এটাও লাগবে, মেনটেনেন্সের লাগবে, এগের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী অনেক কিছু মানে কাজ এই সময় মানুষ করে। কাজে আলটিমেটলি জীবনের সব কিছুর জন্যই কি লাগবে, আমার আনুপাতিক হারে প্রত্যেকটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট লাগবে, ভিটামিন, মিনারেলস এগুলি লাগবে, এবং যে জিনিস যথেষ্ট পানিও লাগবে। যথেষ্ট পানিও লাগবে, ফ্রেশ খাবার লাগবে, একটা সুন্দর হেলদি লাইফস্টাইল লাগবে, একটু ব্যায়াম করতে হবে, একটু করতে হবে, মানে হাঁটাহাঁটি করতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। আমরা প্রচুর স্ট্রেস নিয়ে নিই, অ্যাংজাইটি নিয়ে নিই, কালকে কি হবে এটা ভাবে অর্ধেক দিন শেষ, গত জীবনে কি হয়েছে এটা ভাবে অর্ধেক দিন শেষ। এই জায়গাগুলি না করে হাতটা ধুয়ে ভালো ফ্রেশ খাবার যদি একটু খাই, তাহলে আমার মনে হয় ওই ম্যাক্রোনিউট্রিয়েন্টে বলেন আর ম্যাক্রোনিউট্রিয়েন্টে বলেন, অথবা এখন তার ওভার নিউট্রিশন একটা প্রবলেম হয়েছে, এই সবগুলি প্রবলেম আমরা আসলে সলভ করতে পারবো। আমাদের করতে হবে, তার পেছনে কারণ হলো 2030 সালে এসডিজি আছে, 2041 সালে স্মার্ট বাংলাদেশ আছে, 2071 আছে আমার একদম উন্নত বাংলাদেশ, এবং ডেল্টা প্ল্যান দেওয়া আছে 2100 সনে। এই যে যতগুলি জিনিস দেওয়া আছে, এই তিনজনের হয়তো কেউই থাকবো না আমরা ওই সময়টাতে। যে নতুন জেনারেশনটা আসতেছে, ওদের পুষ্টিতে সমৃদ্ধ, স্বাস্থ্যসম্মত, ইমিউনিটি ভালো, একটা বুদ্ধিদীপ্ত জাতি হিসেবে ওদের গড়ে না তুললে ওরা আমাদের স্বপ্নের যে জায়গাগুলি ডেভেলপমেন্ট করে ফেলছি, এই জায়গাগুলিকে এগিয়ে নিয়ে দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন না। সো আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে, সবাই মিলেই করতে হবে, সরকার এবং সরকারের বাইরে যত শক্তি আছে, মানে ওই এক হইলে পারি, একা হইলে হারি, আমাদের এক হয়ে কাজ করতে হবে। একদমই। স্যার, আমাদের গ্রামে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এমন অনেক মায়েরা রয়েছেন, সন্তানদের কতটুকু পুষ্টির জন্য কি কি পরিমাণের নিউট্রিশনগুলো দেওয়া প্রয়োজন সেগুলো বুঝতে পারে না। তো এই যে মাগুলো অনেক দেখা যায়, আপনি বলছিলেন যে 70 থেকে 80% কার্বোহাইড্রেট খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে, কিন্তু সঠিক পুষ্টি পেতে গেলে, অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্টগুলো সঠিকভাবে পেতে গেলে এমন কি কোনো উপায় রয়েছে যেটির মাধ্যমে করা সম্ভব?
মানে স্বাভাবিক যে খাবারগুলি তাদের আর্থিক সামর্থ্যের মধ্যে আছে, খাওয়াচ্ছে, এর বাইরে বাজারে কিছু প্রিপারেশন পাওয়া যায়। এই বাজারে প্রিপারেশনগুলি এমন করে মানে খুব বেশি দাম তাও না। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে মনিমিক্স আছে, এর মধ্যে 5টা ইনগ্রেডিয়েন্ট আছে, 15 ইনগ্রেডিয়েন্ট আছে। বাচ্চাদের যে 5টা ইনগ্রেডিয়েন্ট বাংলাদেশে যে কমন 3-4-5টা প্রবলেম ডেফিসিয়েন্সি থাকে, এই মনিমিক্সটা যদি ওই সময় বেশি না, এটা আবার 2 মাস খাবে বা 3 মাস খাবে, 3 মাস খাবে না, ওই যে সলিড খাবারটা খাবে এর উপরে এই এতটুকু একটা এটা কেটে আর উপরে দিবে। আমি একদম প্লেটেও যেন না লাগে, প্লেটে লাগলে ওখান থেকে কিছু যদি ওই প্লেটের অংশটার মধ্যে নষ্ট হয়ে যায় তাও চলবে না। এইটুকু খাওয়ায় দিলে সাথে যদি শাকসবজি থাকে, ফলমূল থাকে, স্বাভাবিক ভাত মাছ যেটা থাকে, তাহলে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টের অভাবটা আরও ভালোভাবে কমে যায়। একদমই আরও ভালোভাবে কমে যায়। তাহলে আমি যদি মানে মোটা দাগে বলি যে স্বাভাবিক খাবারটা একটু সুষম খাবার খাবে। তারপরে যে আমরা যেটা ফর্টিফিকেশন করতেছি, ফর্টিফাইড খাবারগুলি সেটা তেল যেন ওই ব্যবহার করে, চাল যেন ওটা ব্যবহার করে এবং অন্যান্য জিনিসগুলি করে, আর খাবারটা যেন সুষম করার ক্ষেত্রে করে, পাশাপাশি এই মনিমিক্স বাড়তি খাবার হিসেবে যেন দিয়ে দেয়। তাহলেই বাচ্চাগুলি মনের দিক থেকে বুদ্ধিমান হবে, ম্যাচিউরড হবে, বডি ইমিউনিটি তৈরি হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। তো স্যার, সামগ্রিকভাবে বাংলাদেশ শিশুদের অপুষ্টির প্রধান কারণ এবং এর পরিণতি সম্পর্কে আপনার কাছে জানবো। দেখেন, শিশুদের যদি অপুষ্টি আপনি দেখতে যান, তাহলে প্রথম আপনার প্রেগনেন্সিকালীন সময়টা দিয়ে আপনি শুরু করেন। বাংলাদেশে যে প্রেগনেন্ট হয় মারা, তার মধ্যে প্রথমে আসেন অ্যাডোলেসেন্ট ম্যারিড, যেটা 18 বছর আগে বিয়ের হওয়ার কথা না, কিন্তু বাংলাদেশে একটা বড় অংশের শিশুদের বিয়ে হয়ে যায় এই 18 বছরের মধ্যে। তাতে কি হয়, এই 18 বছরে যেটা বিয়ে হলো সে একজন শিশু। এরপরে দেখা যায় যে 20 বছরের আগে আমরা বলি যে কোনোভাবেই সন্তান নেওয়া ঠিক না, কিন্তু তারা ওই 20 বছরের আগেই তাদের সন্তান নেওয়া, তারা প্রেগনেন্ট হয়ে যায় এবং তারা সন্তান জন্ম দেয়। পরিবার পরিকল্পনা থাকে না তাদের মাঝে, আনফরচুনেটলি তারা আসলে কনসিভ করে ফেলে। আর এতে করে এমনি সে ম্যালনারিশ, আর যদি সে প্রেগনেন্ট হয় আরও বেশি এই সিচুয়েশনটা অ্যাগ্রাভেট করে, সেটা একটা দিক। এবং এর ফলে কি হয়, তার যে সন্তান হয় তাকে একটু আগেও আমরা বলেছি যে সে আন্ডারওয়েট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 2.5 কেজির নিচে যদি হয় তাহলে আমরা আন্ডারওয়েট বলি, অর্থাৎ ম্যালনারিশ শিশু। সেইটা কিন্তু এই দেখেন, কারণ ওইখানে অ্যাডোলেসেন্ট মা তার সন্তান জন্ম দিল এবং সেই সন্তানটি ম্যালনারিশ হয়ে গেল। এরপরে যেটা আসে ব্রেস্ট ফিডিং। আপনার বাংলাদেশে এটা একটা অ্যালার্মিং ইস্যু, যেটা 65% গত 2018-এ যে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে হয়েছিল, সেখানে বলেছিল যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ 6 মান্থ পর্যন্ত শিশু শুধুমাত্র বুকের দুধ খাবে, সেটা কিন্তু 65% ছিল, সেটা কমে এখন 55% হয়েছে। এটা বাড়ার কথা ছিল, না বেড়ে কমেছে। এটা আমাদের জন্য অ্যালার্মিং, ডেফিনেটলি অ্যালার্মিং। এবং সেই কারণে কি হয়, শিশুর নিউট্রিশনের অভাব আরও বেড়ে যায়, আরও বেশি শিশু এই ম্যালনারিশ হয়। এরপরে যেটা হয় যে তারপরে শিশুর যে সুষম খাবার, একটু আগে মুস্তাফিজ ভাই বললেন, আমি বললাম, সেটা যদি না হয় এবং তাকে যদি ঠিকমতো ওই গ্রোথ মনিটরিং না করা যায়, তাকে যদি আমরা না বুঝতে পারি যে তার নিউট্রিশনের অভাব রয়েছে, তাহলে সেই সিচুয়েশনটা কিন্তু আরও খারাপ হয়। এইভাবে আপনি দেখতে পারেন একটা শিশু যে তার জন্ম থেকে, শুধু জন্ম না, প্রেগনেন্সিকালীন সময় থেকে এবং তারপরে 5 বছর, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এবং এই সময়ে অনেক শিশুই ম্যালনারিশ হয়ে যায়, নিউট্রিশনের অভাব হয় বিভিন্ন কারণে, যেগুলো আমি এখানে শেয়ার করার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, বাংলাদেশের 5 বছর কম বয়সী শিশুদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে পুষ্টির সার্বিক অবস্থা উন্নয়নে জিএমপি কর্মসূচি প্রবর্তনের প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন? শতভাগ প্রয়োজন। এখন শতভাগ তো একদিনে হবে না, আমরা এটা করে আসছি অনেক বছর থেকে। এখন আমাদের করার জায়গাগুলি কোথায়? বাংলাদেশকে আমি 2 ভাগে ভাগ করে নিই। প্রথমে একটা হলো রুরাল বাংলাদেশ। রুরাল বাংলাদেশের আমাদের সার্ভিস ডেলিভারি সেন্টারগুলি খুব ভালো, কমিউনিটি ক্লিনিক আছে, ইউনিয়ন পর্যায়ে আবার আছে, ইউনিয়ন সাব সেন্টার আছে, প্রত্যেকটা উপজেলায় আছে, ফ্যামিলি প্ল্যানিংয়ে আবার MCWC আছে,
ফ্যামিলি প্ল্যানিংয়ে মানে ইয়াতেও আছে, ইউনিয়ন পর্যায়ে সেন্টার আছে। তো হেলথ ফ্যামিলি প্ল্যানিং দুটোই মানে উপজেলা এবং ডাউনওয়ার্ডস ভালো আছে, ডিস্ট্রিক্টও ভালো। তো এই জায়গাগুলিতে এটা সরকারি উদ্যোগ, পাশাপাশি কিন্তু প্রচুর এনজিও উদ্যোগ আছে, প্রচুর মানে ফিলান্থ্রপিক অর্গানাইজেশন উদ্যোগ আছে। কিন্তু জিনিসগুলি আমরা কতগুলি মিসড অপরচুনিটি বলি, যে প্রত্যেকটা বাচ্চা ভ্যাকসিন নিতে আসে, আমরা কি ওখানে জিএমপি করতে পারি কিনা, আসবে যখন। এখন ওখানে আমাদের কি হবে, একটা মানুষ ভ্যাকসিন দেয়, আমি আরেকটা মানুষ যদি ওখানে কোনো না কোনোভাবে সেট করে দিতে পারি যে একজনে ভ্যাকসিন দেবে আর আরেকজনে ওজন নেবে এবং কথা বলবে মার সাথে। হ্যাঁ, এই যে জায়গাটা, এগুলো কিন্তু এই যে একটা সেক্টর প্রোগ্রামে যে এই বছর জুন থেকে মানে জুলাই থেকে শুরু হবে পরবর্তী 5 বছরের জন্য, এটা পঞ্চম মানে হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম হিসেবে আসতেছে। এটার মধ্যে এটার নিউট্রিশন, প্রাইমারি হেলথ কেয়ার এটা গুরুত্ব দেওয়া হয়েছে। আগেও ছিল, কিন্তু এবার গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে। কেন বেশি দেওয়া হয়েছে? কারণ হলো যে এটা তুলনামূলকভাবে যতটা ব্যাপকভাবে মানে জিএমপি করার কথা ছিল ততটা ব্যাপকভাবে হচ্ছিল না। এখন আসে আমি আরবান বাংলাদেশে, এটা একটু অ্যালার্মিং। কারণ আরবান বাংলাদেশ বেসিক্যালি এর সার্ভিসগুলি তো আসলে হেলথের কাছে, আবার এই মানে শহর অঞ্চলটা আবার লোকাল গভর্নমেন্টের কাছে। এই জায়গাটা একটা সমন্বয় করতে হবে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা লোকাল গভর্নমেন্টের ওইভাবে স্ট্রাকচার্ড কমিউনিটি ক্লিনিক মানে নাই, ওইভাবে নির্দিষ্ট জনগোষ্ঠী 10,000 মানুষের জন্য একজন সার্ভিস ডেলিভারি দেওয়ার মতো একটা সেট আপ নেই। এই জায়গাগুলি কিন্তু আমাদের সুযোগ আছে, যেটা আমরা 5th সেক্টর প্রোগ্রামে প্ল্যান করছি। সেটা হলো যে আমার টারশিয়ারি হাসপাতালগুলি যেগুলো আছে, আপনি যদি মনে করেন সলিমুল্লাহ থেকে মানে ঢাকা মেডিকেল থেকে সরোয়ার্দী, তারপরে আপনি ওই দিক দিয়ে মানে আপনি আহসানুল্লাহ পর্যন্ত চলে যান, মানে এই মানে হাসপাতাল পর্যন্ত চলে যান, মাঝখানে মানে ওই মুগদা আছে, এই যে জায়গাগুলি আছে, এখানে মোটামুটি সকাল দুপুর বিকালে কিছু আউটডোর সার্ভিস চালু রাখলেই কিন্তু আমরা আসলে এই প্রাইমারি হেলথ কেয়ারের সার্ভিসগুলো দিতে পারছি একটা বড় অংশকে। যেখানে গ্যাপ দেখব সেখানে আমরা করব, ওই লোকালি যারা ক্লিনিক আছে, এনজিও আছে, অন্য সিস্টেম যে আছে, গভর্নমেন্ট আউটডোর ডিসপেন্সারি যেগুলো আছে, এদের মাধ্যমে আমরা আসলে চেষ্টা করতে হবে যে এতগুলি সার্ভিস দিলে এত টাকা পাওয়া যাবে, এরকম এক কিছু মানে আমরা মানে করবো আর কি, করে আরবানটাকে ওই রুরালের মতোই সুযোগ সুবিধা আওতায় আনতে হবে। কারণ হয়েছে কি, আমাদের যে প্রজেকশন দেখা যাচ্ছে আরবান পপুলেশন যেভাবে বাড়তেছে, খুব কাছাকাছি সময়ে দেখা যায়, এখন তো লাস্ট সেন্সাসে 31% আরবানে বসবাস করে, বাট আর 20 বছর পরে যে দেখবেন যে 50-50 হয়ে যাবে। 2050-এ দেখবেন যে 70% মানুষ আরবানে বসবাস করতেছে। তো 70% মানুষ যখন আরবান বসবাস করবে, ওখানে যদি আপনি সার্ভিস ডেলিভারি কাঠামোটা ঠিক মতো না থাকে, তাহলে সার্ভিস থাকলে শুধু রুরাল বাংলাদেশের সার্ভিস দিয়ে বাংলাদেশের মানে রিপোর্ট করা যাবে না। কাজে আমরা ওইভাবেই পরিকল্পনা করছি, ওইভাবেই আমাদের পার্টনারদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করছি, ওইভাবেই চিন্তাগুলিকে বাস্তবের দিকে নিয়ে যাচ্ছি। এবং আমরা আশাবাদী যে আমরা এই গ্রোথ মনিটরিং করার মাধ্যমে এবং প্রমোশন করার মাধ্যমে পুষ্টি সংশ্লিষ্ট যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি আগের যে কোনো সময়ের চেয়ে আরও ভালো অবস্থানে আমরা নিয়ে যেতে পারবো। এবং অলরেডি আমরা আগের যে কোনো অবস্থানের চেয়ে ভালো অবস্থানে আছি, কিন্তু সন্তুষ্টির কোনো সুযোগ নেই, আমাদের অনেক কাজ বাকি। ধন্যবাদ। একটু যেতে চাই স্যারের কাছে। স্যার, গবেষণা বলছে পুষ্টিতে অধিক বিনিয়োগ অর্থনৈতিক অবস্থাকে ত্বরান্বিত করে। তো এ বাস্তবতায় অপুষ্টি রোধে, একটি শিশুর যদি অপুষ্টি আমরা রোধ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোন কোন ধরনের কার্যক্রম গ্রহণ করা জরুরি এবং এক্ষেত্রে এসএমসি ভূমিকা কতটুকু? ধন্যবাদ আপনাকে। এসএমসি আসলে লাইফ সাইকেল অ্যাপ্রোচ অফ নিউট্রিশন এইটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করে। লাইফ সাইকেল শুরু হলো কোত্থেকে? ওই যে প্রেগনেন্ট মহিলা, তার আমরা 1000 days অফ প্রেগনেন্সি বলি, সে প্রেগনেন্ট, তারপরে তার 2 বছর পর্যন্ত বাচ্চা আসলো পৃথিবীতে, তখন নিউট্রিশনের জন্য দরকার। এবং তার এই যে প্রেগনেন্সিকালীন সময়ও কিন্তু তার নিউট্রিশনের কথা চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, সেভাবে খাদ্যাভ্যাস করতে হবে। এবং মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আমরা বলি, যেটা ফুল কেয়ার আমাদের ব্র্যান্ড রয়েছে, সেটা খাওয়াতে বলি নিয়মিত। তো সেইভাবে প্রেগনেন্ট অবস্থায় যাতে করে তার সন্তান নিউট্রিশন ওই ম্যালনারিশ না হয়। এরপরে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের কথা আমরা বলি, প্রচুর ক্যাম্পেইন করে, আমাদের প্রায় 112টা উপজেলা আছে সেখানে, যাতে করে মারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায়। এরপরে 6 মাস পরে, যেটা মোস্তাফিজ ভাই একটু আগে বলল,
মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, আচ্ছা। সেটা এই যে 5টা ইনগ্রিডিয়েন্টস। আয়রন ডেফিসিয়েন্সি, এনিমিয়া একটা বড়সড় কারণ শিশুদের নিউট্রিশনের। আচ্ছা। তো ওইটা সহ জিঙ্ক সহ অন্যান্য যেসব প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার সেটা ওই মনিমিক্সের মধ্যে রয়েছে, এবং সেইটা যদি খায় নিয়মিত তাহলে তার নিউট্রিশনের অভাব অনেকাংশে দূর হবে। এর সাথে সাথে যেটা হলো, প্রতিটা শিশুর আমাদের সারা বাংলাদেশে প্রায় 11,000 ব্লু স্টার নেটওয়ার্কের সার্ভিস প্রোভাইডার রয়েছে। আচ্ছা। এটা অনেকের কাছেই একটা সুপরিচিত নাম। এই নেটওয়ার্কের মধ্যে যে 11,000 প্রোভাইডার রয়েছে, এরা নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার। তারা গ্রাজুয়েট ডক্টর না, কিন্তু তারা সোসাইটিতে বিভিন্ন সার্ভিস দেয়। তো আমরা তাদেরকে রিক্রুট করে তাদেরকে ট্রেন করেছি বিভিন্ন ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভের ওপরে। তারপরে তারা প্রেগনেন্সি কেয়ার সার্ভিসটা দেয়। তারা এই যে গ্রোথ মনিটরিংয়ের তাদের ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে যা যা দরকার, এবং ওই যে চার্ট ওগুলো আমরা দিয়েছি, দিয়ে তারা এই শিশুদের কিন্তু গ্রোথ মনিটরিং করে। সারা বাংলাদেশে এমন কোনো ইউনিয়ন পাবেন না কমপক্ষে 2 জন ব্লু স্টার প্রোভাইডার রয়েছে। তো সারা বাংলাদেশে নেটের মতো এই গ্রোথ মনিটরিং প্রাইভেট সেক্টরে কিন্তু আমরা চালু করেছি এবং রয়েছে। তো এইগুলো হলো আন্ডার 5 পর্যন্ত শিশুদের জন্য যে নিউট্রিশনের বিভিন্ন দিক আমরা করি। ইভেন একটু আগে মুস্তাফিজ ভাই বলেছেন যে ডায়রিয়াল ডিজিজ যখন বাচ্চাদের হয় তাদের আরেকটা মাইক্রোনিউট্রিশন দরকার, সেটা হলো জিঙ্ক। জিঙ্ক যদি আমরা পরিমিতভাবে দিতে পারি তাহলে দেখা যাবে পরবর্তীতে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে। এসএমসির জিঙ্ক কিন্তু আমরা ব্যাপকভাবে প্রচারণা চালাই এবং সেটা ডিস্ট্রিবিউট করি ওই আমাদের যে 112টায় কমিটি মোবিলাইজেশন আছে সেখানের মাধ্যমে, ব্লু স্টারের মাধ্যমে, গ্রিন স্টারের, আমাদের যত কর্মী বাহিনী রয়েছে প্রাইভেট সেক্টরের সবার মাধ্যমে আমরা এটা ডিস্ট্রিবিউশন করি। এইভাবে নিউট্রিশনের বিভিন্ন দিকটাকে আমরা ডিওয়ার্মিং করি 6 মান্থ পর পর। এটা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে মানে কৃমি একটা বড় কারণ নিউট্রিশনের ক্ষেত্রে, এবং হাত ধোয়ার অভ্যাসের জন্য আমরা ব্যাপক প্রচারণা চালাই। সাথে সাথে কৃমির জন্য আমাদের যেটা ভার্মেসিড নামে একটা ব্র্যান্ড রয়েছে, এবং আমরা সবাইকে বলি যে 6 মান্থ ইন্টারভ্যাল প্রত্যেকে যাতে করে এই ভার্মাসিড খায় এবং তারা কৃমিমুক্ত থাকে। তো এইগুলো হলো সার সংক্ষেপে আমাদের মাইক্রোনিউট্রিশন। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আসলে শিশুর পুষ্টি সার্বিক অবস্থা উন্নয়নে এসএমসির ভূমিকা অপরিসীম। ক্রমাগত আপনারা কাজ করে যাচ্ছেন এবং সামনে আপনাদের আরো বড় বড় কাজ দেখার অপেক্ষায় থাকলাম আমরা। অনেক ধন্যবাদ। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে ছোট্ট করে জানতে চাই যে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায় শিশুর অপুষ্টির রোধে আমাদের কোন কোন ধরনের কার্যক্রমগুলো গ্রহণ করা জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। মানে আমি শর্টে বলি, শিশুর অপুষ্টি রোধে অধিকাংশই মানে তসলিম ভাই কাভার করছে। আমার কিশোরী বিয়ে বন্ধ, আমার কিশোরী প্রেগনেন্সি বন্ধ, প্রেগনেন্সিকালীন সময়ে, গর্ভকালীন সময়ে আমার অ্যান্টিনেটাল চেকআপগুলি ভালো করে করা এবং মায়ের জন্য সঠিক পুষ্টির ব্যবস্থা করা, বাড়তি হিসেবে মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন এমএমএস এখন বলছি, আমরা আগে আইএফএ দিতাম, পাশাপাশি ক্যালসিয়াম দিতাম। এই জিনিসগুলি ঠিকমতো খাওয়া, 180টাই খাবে, এবং স্বাভাবিক পুষ্টি একবেলা পরিমাণ খাবার বেশি দিতে হবে, এবং বাচ্চাটা যেদিন জন্ম নেবে তারপরে 180 দিনের মধ্যে মায়ের দুধ ছাড়া কিচ্ছু খাবে না। সরকারি ব্যাপারে কোনো আপোষ করে, সরকারি মানে আইন অনুযায়ী একদম বলে দেওয়া আছে যে কোনো ফুল বেতন সহ এই ছুটিটা দেওয়া আছে। তারপরে আগে পিছিয়ে চাইলে কত রকম ছুটি জীবনে নেওয়া যায়, যেগুলো এই সরকারি এই চাকরির মধ্যে সম্ভব। নিয়ে দরকার হলে 8 মাস 9 মাস সে বাচ্চাকে মানে এই 6 মাস মায়ের দুধ, তারপরে বাড়তি খাবারটাও চালু করুক। এই জায়গাগুলিতে একটু মানে যত্ন নিতে হবে, বাড়তি খাবারটা ঠিক মতো দিতে হবে। তারপরে যে জিনিসগুলি অ্যাভেলেবল মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা এমএমএস নিয়ে আলোচনা হলো, এটা দিতে হবে। তাদের সাথে তাদের সামনে ভালো আচরণ করতে হবে। তাহলে এই বাচ্চাগুলি প্রোডাক্টিভ বাচ্চা হবে, যারা পরবর্তী সময় মানে ওই খুব বেশি প্রাইভেট মাস্টারের উপরে নির্ভরশীল হবে না, বুদ্ধিদীপ্ত হবে, বডি ইমিউনিটি ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে। দেশের জন্য মানে তারা সত্যিই এমন কিছু করবে যে দেশটা উন্নতির দিকে যাবে। সেটা এই সব কিছুর পেছনে আসলে এক কথা বলে না, $1 খরচ করলে পুষ্টির জন্য $16 ফেরত আসে। এই যে 16 ফেরত আসে, এটাতে এমনি যে ওই মানে দিলে ফেরত আসে তা না, সে কাজ করে প্রোডাক্টিভিটি দিয়ে, উৎপাদনশীলতা দিয়ে মানে এই কাজটা করে। আপনাকে উদাহরণ হিসেবে একটা কথা বলে আমি থেমে যাব। 7.5 কোটি মানুষ নিয়ে আমাদের স্বাধীনতা হয়েছে। 7.5 কোটি মানুষ নিয়ে এখন 18 কোটি মানুষ। এই
53 বছরে 0.5 হিসেবে গেলেও তাও 25% জমি আবাদি জমি বাইরে চলে গেছে। আমরা বিল্ডিং করছি, রাস্তা করছি, এই করছি, তারপরেও আমাদের বিজ্ঞান মানে আমাদের কৃষিবিদ্যা, আমাদের অন্যান্য রিসার্চ সব কিছু মিলে আমাদের টাকা নিয়ে বাজারে যাবেন, খাবারের অভাব আছে? খাবারের অভাব নেই, সব কিছুই আছে। কাজেই আমি মনে করি এই যে প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে আজকের শিশুদের ওইভাবে তৈরি করতে হবে যেন সে অনেক বেশি উৎপাদন করতে পারে, অনেক এটা আমরা যদি স্যার গুছায় চিন্তা একটু করতে পারে। সচেতন হতে পারি তাহলে হয়তো বা শিশুর সঠিক পুষ্টিগুণ দেওয়া সম্ভব হবে। আমরা একদম হয়তো না, সত্যিই সম্ভব হবে। আমরা একদম আলোচনা শেষ প্রান্তে। দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনারা ভালো থাকবেন। ভালোই থাকবো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।